দুই মালি, রাতে লোড দিনে খালি, লাভলি। হয়েছে বলো, গরম লাগছে? আচ্ছা, সেই জন্য তো বাবা চালিয়ে দিয়েছে এসি। ডানকুনি টোলেই দাঁড়িয়ে আছি, যে লাইনেই দাঁড়াই সেই লাইনে স্টপ হয়ে যায় প্রত্যেকবারের মতো। আচ্ছা, পেট্রোল যখন ভরাবেন আমরা সবসময় পেট্রোলের ডেন্সিটিটা আপনারা সবসময় একটু চেক করে নেবেন। এই যে ডেন্সিটি চলে এসেছি হিন্দুস্তান ধাবায়। দেখা যাক এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপরে আবার জার্নিটা স্টার্ট করব। নবাবহাটের শিব মন্দির ডান দিকে, 108 শিব মন্দির ডান সাইডে। দিয়ে এলে বাঁ দিকে এই যে জোড়া মন্দির পড়বে, জোড়া মন্দিরটাকে পেরিয়ে একটুখানি গিয়েই তারপর আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে বোলপুরের জন্য। হাই হাই, গুড মর্নিং সবাইকে। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? বোলপুর। হ্যাঁ, শান্তিনিকেতনে যাচ্ছি বাই কার। তাই যেহেতু এটা একটা রোড ট্রিপ, তাই রাস্তার সমস্ত বিবরণ আর ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর এখন বাজে 7টা, আমরা এবার জার্নি স্টার্ট করছি। রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। টাটা। আচ্ছা, রোড ম্যাপটা আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। যে 3টে রুটে আমি শান্তিনিকেতন এর আগে গেছি, সেই 3টে রুট দিয়ে যাতায়াত বেশ কয়েকবার করেছি। তাই প্রথম যে রুটটা আছে সেই রুটটা হচ্ছে কলকাতা থেকে ডানকুনি সিঙ্গুর হয়ে আপনারা গুড়াপ হয়ে তারপরে শক্তিগড় হয়ে আমরা বর্ধমানকে বাইপাস করে ঢুকে যাব 108 শিব মন্দির, নবাবহাট হয়ে ঘুষকরা হয়ে ভেদিয়া হয়ে বোলপুর। দ্বিতীয় রুটটা শক্তিগড় অবধি পুরোটাই এক, কিন্তু তারপর আমরা ঢুকে যাব বর্ধমান শহরের মধ্যে দিয়ে। বর্ধমান শহরের মধ্যে দিয়ে ঢুকে প্রথমে পড়বে 6 মাইল। 6 মাইল থেকে আমরা বাঁ দিকে বেঁকে চলে যাব হলদিমোড়। হলদিমোড় থেকে ঘুষকরা হয়ে আমরা বোলপুর। আর থার্ড যে রুটটি আছে সেই রুটটিও প্রায় সেম। আমরা বর্ধমানকে বাইপাস করে নবাবহাটকে পেরিয়ে চলে যাব পানাগড়। পানাগড় থেকে আমরা সোজা ঢুকবো ইলামবাজার। ইলামবাজারের জঙ্গল পেরিয়ে আমরা চলে আসবো বোলপুর। আর এই রুটের সিনিক বিউটি সব থেকে সুন্দর। এখন বাজে 7:25 আর আমরা চলে এসেছি রুবি ক্রসিংয়ে। আমরা পাটুলি থেকে স্টার্ট করেছিলাম সকাল 7:15 আর এখানে 10 মিনিটে পৌঁছে গেছি। সিগন্যালও মোটামুটি খোলাই পেয়েছি আর ট্রাফিকও খুব একটা বেশি ছিল না। সকালবেলা ট্রাফিকটা একটু কম। এসে গেছি মা ফ্লাইওভারে। মা ফ্লাইওভারে আগে 2 হুইলারদের জন্য রেস্ট্রিকশন ছিল যে রাত্রি 10টা থেকে সকাল 6টা অবধি কোনো 2 হুইলার এই ফ্লাইওভারে যেতে পারবে না। কিন্তু এখন কিন্তু অনেক মাস হয়ে গেছে কিংবা হয়তো 1 বছর মতো হয়ে গেছে, এই রেস্ট্রিকশনটা কিন্তু উঠে গেছে। এখন 2 হুইলার কিন্তু রাত্রি 10টার পর আর সকাল 6টার আগেও কিন্তু 24 ঘন্টায় এই ফ্লাইওভারটা অ্যাক্সেস করতে পারে। আর 2 হুইলারের ক্ষেত্রে স্পিড লিমিট আছে 40 আর 4 হুইলারের ক্ষেত্রে স্পিড লিমিট হচ্ছে 60। আর এই যে জায়গাটা দিয়ে ক্রস করছি এখানে কিন্তু স্পিড ক্যাম্প বসানো আছে, তাই এই স্পিড লিমিটটা কিন্তু মেনটেন করে চালাবেন, নাহলে কিন্তু একটা ফাইন চলে আসার সম্ভাবনা আছে। আমার হয়নি, কিন্তু আমার কিছু বন্ধুদের কিন্তু এই জায়গাটাতেই স্পিড বেশি থাকার জন্য ফাইন এসছে। এখন আমরা এসে গেছি দ্বিতীয় হুগলি সেতুতে। আর এখান দিয়ে যখনই পার হই, প্রত্যেকবারই যখন কোনো ট্যুরে যাই তখন কিন্তু মনেই হতে থাকে যে এবার কোথাও ঘুরতে যাচ্ছি। তার কারণ এই ব্রিজটা দিয়ে পেরোনোর সময় মনটা কেমন একটু খুশি খুশি হয়ে যায়। দ্বিতীয় হুগলি সেতু টোল ট্যাক্সের এখানে কিন্তু গাড়ির নাম্বার দিয়ে চেকিং হয়, তাই ইন্স্যুরেন্স আর পলিউশন যেন সবসময় আপ টু ডেট থাকে। এখানে কিন্তু ইন্স্যুরেন্স আর পলিউশন যদি আপনাদের ফেল থাকে কিংবা করাতে কখনো ভুলে যান তাহলে কিন্তু একটা বড়সড় ফাইন আসার সম্ভাবনা থাকবে।
এখন এসে গেছি সাঁতরাগাছি ফ্লাইওভারে। আর এখানে এখন ট্রাফিক মোটামুটি নর্মাল আছে, স্লো মুভিং, কিন্তু তাও ট্রাফিক মুভমেন্ট আছে। কারণ আমি ম্যাক্সিমাম টাইমে সকালবেলা এই সাঁতরাগাছি ফ্লাইওভারে খুব জ্যাম পেয়েছি, আর জ্যামের জন্য মানে প্রায় 45 মিনিট, কখনো 1 ঘন্টা আটকেও থাকতে হয়েছে। তা আজকে ট্রাফিক স্লো মুভিং, কিন্তু ঠিক আছে। সাঁতরাগাছি ফ্লাইওভার পেরোনোর বেশ কিছুটা পরেই আবার একটা ফ্লাইওভার কনস্ট্রাকশনের কাজ চলছে। এই ফ্লাইওভারগুলো হয়ে গেলে সাঁতরাগাছি এলাকায় যে জ্যামজটটা হয় মেনলি অফিস টাইমে কিংবা সন্ধ্যের দিকে, সেই জ্যামটা অনেকটাই অ্যাভয়েড করা যাবে। কিন্তু এই ফ্লাইওভারটা হতে এখনও মোটামুটি 2 থেকে 3 বছর টাইম লাগবে। সামনে যে রোডটা বাঁদিকে বেঁকে গেল, সেই রোডটা দিয়ে আপনারা দীঘা, রাঁচি ও পুরী ওই দিকটা আপনারা যেতে পারবেন। আর এই রোডটা আমরা যাচ্ছি সোজা সিধা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। এই রুটটা দিয়ে আপনারা বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, শান্তিনিকেতন, তারাপীঠ আরও অনেক জায়গায় যেতে পারবেন। সামনের গাড়িটাতে বড় তো কি লেখা আছে? এই যে 1 ফুল 2 মালি, রাতের রোড লোড, দিনে খালি, লাভলি লাভলি। রাস্তার কাজ চলছে, অনেকটাই দেখছি হয়ে গেছে। কি হয়েছে বলো? গরম লাগছে? আচ্ছা, সেই জন্য তো বাবা চালিয়ে দিয়েছে এসি। হ্যাঁ, চলে এসেছি ডানকুনি হাউজিং কমপ্লেক্সের মোড়ে। বাঁ দিকে গেলে হচ্ছে আপনার আরামবাগ, বিষ্ণুপুর যাওয়ার রাস্তা, আর ডান দিকটা যে ক্রসিং দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। আর আমরা যাব সোজা। বাস একটু একবার দেখিয়ে দিও। জানি তো কিছু দেখা যাচ্ছে না, ক্রস করলে দেখাচ্ছে। এখানে সিগন্যালটা অনেক বড় ছিল। যে ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড, আর এই বাদিকটা হচ্ছে বিষ্ণুপুর যাওয়ার শর্টেস্ট রুট। আরামবাগ যাওয়ার, আরামবাগ, বিষ্ণুপুর বাদিকেরটা। চলে এসছে ভয়ঙ্কর। এখানেই চাপছে। এর আগে যখন যাতায়াত করেছি রাস্তাগুলোতে অনেক ডাইভারশন ছিল, এখন দেখছি রাস্তা হয়ে গেছে। সো মাখনের মতো রাস্তা এখন। আমার সামনেই ডাইভারশন আছে, কিছু কিছু হয়েছে, পুরোটা এখনো কমপ্লিট হয়নি। এই যে এই ফ্লাইওভারটা, সামনের ফ্লাইওভারটা খুলে গেলে আবার অনেকটাই স্মুথ হয়ে যাবে। 75 টাকা ডানকুনি টোল ট্যাক্স। সিঙ্গেল এন্ট্রি 75, ডবল এন্ট্রি তো 110 ডবল থেকে, হ্যাঁ ডবল এন্ট্রি 110, সিঙ্গেল এন্ট্রি 75। এখানে হর্ন দেওয়ার কি মানে? ডানকুনি টোলেই দাঁড়িয়ে আছি, যে লাইনেই দাঁড়াই সেই লাইনে স্টপ হয়ে যায় প্রত্যেকবারের মতো। চলেছে। দশ মিনিট মতো এখানেই লেগে গেল টোল পেরোতে। ফুল ট্যাঙ্কি করে নি।
আচ্ছা, পেট্রোল যখন ভরাবেন আমরা সবসময় পেট্রোলের ডেন্সিটিটা আপনারা সবসময় একটু চেক করে নেবেন। এই যে ডেন্সিটি যদি 740 থেকে 755 কিংবা 760-এর মতো থাকে তাহলে খুব ভালো ডেন্সিটি। আর যদি বিলো 40 হয়ে যায়, 740-এর নিচে কিংবা অ্যাবভ 760, তাহলে ডেন্সিটিটা একটু কম্প্রোমাইজ করা হয়েছে, কিন্তু এই ডেন্সিটি ভালো। সামনে হোটেল হাইওয়ে মিটছি। আপনারা যদি আসেন অতি অবশ্যই এখানকার দোসা টেস্ট করবেন। এখানকার দোসা খুবই ভালো। আমরা মোটামুটি এখান থেকেই আমরা সকালে ব্রেকফাস্টটা করতাম এতদিন, বাট ফর চেঞ্জ আমরা এখন অন্য জায়গায় আজকের ব্রেকফাস্টটা করব। এই রাস্তাটা কমপ্লিট করে দিয়েছে, চওড়া হয়ে গেছে রাস্তাগুলো। ওই দূরের সামনে বাঁ দিকে দেখা যাচ্ছে কেএফসি and other food stall, food express. আজাদ হিন্দ ধাবা, ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা ঠিক পেছনেই আজাদ হিন্দ ধাবা। এটাও ভালো রেস্টুরেন্ট, এটাও ভালো। এখানেও আমরা টেস্ট করেছিলাম আমার খাবার। তাহলে এবার আমরা কোথায় দাঁড়াবো? In 500 meters, slide right toward National Highway 19. এবার আমরা যাব হচ্ছে হোটেল হিন্দুস্তান। এখানে পরপর 10 কিলোমিটারের মধ্যে ভালো ভালো 3টে রেস্টুরেন্ট আছে। হাইওয়ে মিটছি, যেটা পিওর ভেজ। এরপরে আছে আজাদ হিন্দ ধাবা, এন্ড তারপরেই হচ্ছে হোটেল হিন্দুস্তান, যেখানকার কচুরি খুব ফেমাস। হিন্দুস্তান ধাবা। ছায়ার জায়গাগুলো সবই মোটামুটি নেই। সামনে নিয়ে কি এরা বেরোবে তো। আপনাদের সুবিধার জন্য আমি হিন্দুস্তান হোটেলের মেনু কার্ডটা এখানে ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন আর আপনাদের পছন্দ মতো খাবার আপনারা অর্ডার করে দেবেন। পুজো স্পেশাল মেনুটা দুর্গাপুজোর সময়ই অ্যাভেলেবেল থাকে, অন্য সময় থাকে না। কি করছিস? আমি তো ঘুরেই বেড়াচ্ছি, ঘুরেই বেড়াচ্ছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম 2 প্লেট কচুরি, 2 প্লেট প্লেন চিজ ধোসা আর বয়েলড এগ। খাবারের টেস্ট ভালোই ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আর আমাদের বিল হয়েছিল 478 টাকা। তো কার সাথে? বাস্কিন রবিন্সের আইসক্রিম। হ্যাঁ, আমিও খাবো এই আইসক্রিমটা। নিশ্চয়ই খাবে। আমিও। এখানে কোনো ক্যাডবেরি সিটি দিয়ে আছে? না, হিন্দুস্তানের পিওর ভেজ রেস্টুরেন্টও খুলছে, এখনো বন্ধ আছে, খুলে যাবে কয়েকদিন। পিওর ভেজের ভিটা কি সুন্দর করেছে দেখো, পাতা দিয়ে ভি করেছে।
সামনে পালশি টোল গেট। পালশির 100 টাকা আর রাউন্ড ট্রিপ হচ্ছে 150। সিঙ্গেল ট্রিপ 100, রাউন্ড ট্রিপ 150। কিন্তু ওটা আটকানো। এখানে 100 টাকা। এটা আমাদের থার্ড টোল, আর তো কোনো টোল নেই শান্তিনিকেতনে যেতে, 3টেই টোল। বেশ কয়েকটা ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার গুলো বেশ কয়েকটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো অনেকদিন আগেই কমপ্লিট হয়ে গেছে। পালশিটার দিকটা, হ্যাঁ, মানে পালশিটার দিকটা ফ্লাইওভার গুলো কমপ্লিট হয়েছে, আর টোল ট্যাক্সটা 25 টাকা বাড়িয়ে দিয়েছে। 75 টাকা ছিল, 75 থেকে 100 হয়ে গেছে। 100 হয়েছে। ওকে, এই রাস্তাগুলো 6 লেন গাড়ি চালিয়েও আরাম। ভালো, হ্যাঁ, চওড়াও হয়ে গেছে আগের থেকে অনেক। 6 লেন হাইওয়ে। আমরা এসে গেছি শক্তিগড়, আর শক্তিগড়ের নতুন করে বলার কিছুই নেই। এখানকার ল্যাংচা খুবই বিখ্যাত। এছাড়াও বর্ধমানের তো আপনারা জানেন সীতাভোগ মিহিদানা বিখ্যাত, এখানেও পাওয়া যায় সীতাভোগ মিহিদানা, এখান থেকেও আপনারা নিতে পারেন। স্পেশালি শক্তিগড় ল্যাংচার জন্যই ফেমাস, আর রাস্তার দুধারে প্রচুর ল্যাংচার দোকান আপনারা দেখতে পাবেন। আর এর মধ্যে ভালো কি কি আছে সেগুলোর নাম কাটা তুমি বলে দাও। বালাজি ভালো, বালাজি থেকে আমরা নিয়েছি। আর এছাড়া কম বেশি সব দোকানই আশা করি ভালোই হবে। এই যে দেখুন, প্রচুর ল্যাংচার দোকান। এখানে দূরপাল্লার সমস্ত বাসগুলোও থামে, স্টপ দেয় একটা টিফিন করার জন্য। রাস্তার দুধারেই ল্যাংচার দোকান আছে। চলে এসেছি আমরা নবাবহাটের মোড়। এবার এখান থেকে আমাদের বাঁ দিকে বেঁকে যেতে হবে। আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন দেখবেন সিনক্লিয়ার্স বলে একটা হোটেল আছে, ওই হোটেল থেকে আপনারা ডান দিকে নিয়ে নেবেন। ডান দিকে নিয়ে আবার এই যে আমরা যেরকম যাচ্ছি এই বাঁ দিকে ঢুকে গেলাম আমরা এবারে স্টেট হাইওয়েতে। এখান থেকে দেখাচ্ছে শান্তিনিকেতন কত, বোলপুর 50 কিলোমিটার। নয়াহাটের মধ্যে যখন আসবেন তখন সামনেই পড়বে 108 শিব মন্দির, ওটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখিয়ে দেবো, নয়াহাটের মোড় থেকে জাস্ট স্টেট হাইওয়ে দিয়ে ঢুকেই, বেশিটা না, হয়তো 200-300 মিটারের মধ্যেই আছে। নবাবহাটের শিব মন্দির ডান দিকে, 108 শিব মন্দির ডান সাইডে। চলে এসেছি আমরা তালিত রেলগেটে। এই রেলগেট পেরোতে কতক্ষণ সময় লাগলো সেটা আপনাদের একটু পরেই আমি জানাচ্ছি।
রেলগেটের জ্যাম ভালোই। চাবো। 15 মিনিট মতো আটকা ছিল, গেট খুলছে মনে হচ্ছে। তালিত রেলগেটটা পেরোনোর ঠিক পরেই এখানে ফ্লাইওভারের কনস্ট্রাকশনের কাজ চলছে। এই ফ্লাইওভারটা একবার হয়ে গেলে তালিতের রেলগেটের জন্য যে জ্যামটা হয় গাড়ির, সেইটা আর হবে না। তবে এখন যে কন্ডিশন কাজের, তো আমার তো দেখে মনে হচ্ছে 2 থেকে 3 বছর সময় লাগবে এই ফ্লাইওভারটা কমপ্লিট হতে। রাস্তাটা হলদি মোড়, এখান দিয়ে 6 মাইল সোজা গেলে 6 মাইল, আর 6 মাইল থেকে আবার ডান দিয়ে ঘুরলে বর্ধমান শহরের মধ্যে দিয়েও কলকাতার দিকে চলে যাওয়া যায়। আমরা অবশ্যই রাস্তা দিয়ে এসেওছি, গেছিও কয়েকবার। এসব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। ওরগ্রাম চলে এসেছি, আর ওরগ্রাম থেকে বোলপুরের ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার। সামনের যে ডান দিকের রাস্তাটা দেখা যাচ্ছে পুকুরের পাশ দিয়ে, এই রাস্তাটা ধরে সোজা 3 কিলোমিটার চলে গিয়ে তারপর যদি বাঁ দিকে 800 মিটার যান, আপনারা ওরগ্রাম অ্যাবান্ডেন্ট এয়ারপোর্টটা দেখতে পেয়ে যাবেন। আর যদি জয়পুর জঙ্গলের ভেতরে অ্যাবান্ডেন্ট এয়ারপোর্টটা দেখা থাকে, তাহলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। যদি কেউ রাত্রিবেলা ড্রাইভ করেন, তাহলে সেটা হচ্ছে এখানে প্রচুর বাম্পার রয়েছে। আপাতত ওরগ্রাম অব্দি কাউন্ট করলাম আমরা 25খানা বাম্পার, প্লাস হতে পারে, প্রায় একটা দুটো হয়তো মিস হতে পারে, তবে মোটামুটি যা কাউন্ট করে এসেছি 25 মতো বাম্পার আছে, আর যেগুলো একদমই মার্ক করা নেই। ফলে কি যদি হাই স্পিডে গাড়ি চালে, তাহলে এই বাম্পারগুলোকে সবসময় বোঝা যাচ্ছে না, দূর থেকে কাছে এলে তবেই দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং নাইট ড্রাইভ করলে এটা একটা প্রবলেম হতে পারে এই স্টেট হাইওয়েতে। প্রচুর এই যে একটা দুটো বাম্পার পেরিয়ে আসার সাথে সাথেই আবার বাম্পার। 26 বাম্পারগুলো একটা বাম্পার না, এক একটা জায়গায় 2-3টে করে বাম্পার দেওয়া রয়েছে, কোনো মার্কিং নেই। দিনের বেলা যাচ্ছি বলে হয়তো 27 অতটা প্রবলেম হচ্ছে না, কিন্তু রাত্রিবেলা ডেফিনেটলি এটা একটা প্রবলেম। খানা হয়ে গেল। লাইন দিয়ে আলুর ট্রাক দাঁড়িয়ে আছে। আলুর দাম কমে মনে হয়। প্রায় 1 কিলোমিটার আমরা ক্রস করে এসেছি এই
আলুর গাড়ির লাইন দেখে। এখনো চলছে, কখন শেষ হবে জানা নেই। প্রচুর আলুর ট্রাক। এখানে তো আসলে কোল্ড স্টোরেজ আছে। হ্যাঁ, একটা কোল্ড স্টোরেজ আছে। শেষ হচ্ছে finally। এদিকে ফ্লাইওভারের কাজটা অনেকটা হয়ে এসছে, শুধু স্টেশনের কাছে জোড়া বাকি, মানে রেল লাইনের উপরটা। একটু রাইট সাইডে। বোলপুর 12, ইলামবাজার 21, সিউড়ি 44। ফ্লাইওভারটা হয়ে গেলে আর তখন কোনো অসুবিধা নেই। বেরিয়ে আন্ডারপাসে তখন জলের প্রবলেমটা থাকলেও কোনো অসুবিধা হবে না। বর্ষাকালে ফ্লাইওভারটা চালু হয়ে যাবে 2-3 মাসের মধ্যে। কাজ তো প্রায় কমপ্লিট। ওখানটা কি জোড়াও লেগে গেছে? দেখি কাছে যাই, ঘিরে দেখতে পাবো। রেল লাইনের উপরের যেটুকু ছিল সেটাও অলমোস্ট কমপ্লিট। তাহলে আর অসুবিধা নেই। তাহলে তো এরপর থেকে এটা দিয়েই ফ্লাইওভারটা চালু হয়ে গেলে ওটা দিয়েই যাওয়া যাবে। বর্ষার আগে হয়ে যাবে, যা কন্ডিশন তাতে বর্ষার আগে হয়ে যাবে। এই রাস্তাটা এমনিতে ঠিকই আছে, সব লরি বাস সবই বেরিয়ে যায়, কিন্তু বর্ষাকালে জল জমে যায় অনেকখানি। একটু নিচু গাড়ি হলে তাদের জন্য অসুবিধা। কিন্তু এখন তো ফ্লাইওভারটা মানে 95% মতনই কমপ্লিট হয়ে গেছে। শুধু রেল গেটের উপরের যে অংশটুকু, ওই যে ওই রেল লাইন, রেল লাইনের উপরের অংশটুকুই বাকি আছে। অজয়নদ, ওদিকটা রেল লাইন। রেল করে এলে ওই দিক থেকে এই ব্রিজটা দেখা যায়। আচ্ছা, রেলের কথা বলতে গিয়ে মনে পড়লো, যারা কলকাতা থেকে ট্রেনে করে আসতে চান তাদের জন্য প্রচুর ট্রেন আছে। আপনারা একবার গুগলে গিয়ে সার্চ করবেন যে কলকাতা টু বোলপুর, দেখবেন প্রচুর ট্রেনের নাম দেখিয়ে দেবে। গণদেবতা, শান্তিনিকেতন, কবিগুরু, তারপর আপনার ইন্টারসিটি, প্রচুর ট্রেন। ট্রেনে আসতে কোনো অসুবিধা হবে না। এই যে বেরিয়ে দিয়ে এলে বাঁ দিকে এই যে জোড়া মন্দির পড়বে, জোড়া মন্দিরটাকে পেরিয়ে একটুখানি গিয়েই তারপর আমাদের ডান দিকে ঢুকে যেতে হবে বোলপুরের জন্য। জোড়া মন্দির পেরলাম, পেরিয়ে ওই যে সামনে যে দেখা যাচ্ছে ডান দিকটা, ওই ডান দিকটা আমাদের ঢুকে যেতে হবে। জোড়া মন্দির পেরিয়ে এলাম, আর এসে এই রাইট সাইডটা আমাদের ঢুকতে হবে, এই দিকে রাইট সাইডটা। এটা আমরা বোলপুরের দিকে ঢুকে গেলাম। সোজা রাস্তাটা দিয়ে আসবেন, এসে যারা সোনারঝুরির দিকে যদি যেতে চান তাহলে আপনারা বাঁ দিক দিয়ে চলে যেতে পারেন, এই রাস্তাটা দিয়ে বাঁ দিকে গিয়ে ডান দিকে। আর যারা বোলপুর বিশ্বভারতীর দিকে যেতে চান তারা ডান দিকের রাস্তাটা দিয়ে ধরতে পারেন। আমরা ডান দিকের রাস্তাটায় যাব। সামনের যে ক্রসিংটা দেখা যাচ্ছে, বাঁ দিকে গেলে শ্রীনিকেতন চলে যাচ্ছে এবং ডান দিকে গেলে বোলপুর স্টেশনের দিকে যাওয়া যাবে এবং বোলপুরের মূল শহরটির দিকে যাওয়া যাবে।
আচ্ছা, যে দু তিনটে বিষয় বলার ছিল সেটা হচ্ছে, এক হচ্ছে যেহেতু আমার মামার বাড়ি শান্তিনিকেতনে আর শ্বশুরবাড়ি বোলপুরে, তাই শান্তিনিকেতনে সাধারণত হোটেলে থাকার এক্সপিরিয়েন্স আমার হয়নি। তবুও কালকে যখন আমি সোনাঝুরির সাইডে যাব তখন ওই সব দিকে কী কী হোটেল আছে, প্লাস বাজেট হোটেল কীরকম, তার কত মোটামুটি প্রাইস হতে পারে, সেইগুলি সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। আর বসন্ত উৎসব উপলক্ষে যেহেতু আমরা এসেছি, তাই এই সময় মানে সবই হোটেল মোটামুটি বুক, আর পৌষ মেলার টাইমেও এখানে সমস্ত হোটেলই মোটামুটি ভর্তিই থাকে। তাই যদি আপনারা কখনো পৌষ মেলা আর বসন্ত উৎসব উপলক্ষে আসার এখানে ভাবেন, তাহলে সেই সময় আপনারা অবশ্যই বুক করে আসবেন। 3 থেকে 4 মাস আগে থেকে বুক করে এলে ভালো হয়। আর যদি উইকেন্ডে আসেন তাহলে আমি পছন্দ মতো হোটেল স্পট বুকিং করতে পারেন, হোটেল পেতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে প্রচুর হোটেল আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তা ততক্ষণের জন্য টাটা। Happy Holi!